নমস্কার। আজ লীলা মজুমদারের সব ভুতুড়ে থেকে একটি গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম ছায়া। তাসজোড়া বাক্সে পুড়তে পুড়তে ডাক্তারবাবু বললেন, তা বললে তো আর হবে না গোপেনবাবু, সব জিনিস যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এত লোকে দেখেছে, সবাই কি আর মিথ্যে কথা বলে? গোপেনবাবু নরম গলায় বললেন, না, ঠিক তা বলছি নে। তবে কি জানেন, আত্মার যদি অসীম স্বভাব হয়, তবে তার একটি সীমাবদ্ধ রূপ কি করে দেখা যাবে? চৌধুরী মশাই বললেন, সীমাবদ্ধ রূপ আবার কি? আত্মার বিস্তার যেমন অসীম, তার ক্ষমতাও তেমনি অসীম। একটা সীমাবদ্ধ রূপ নেওয়া তার পক্ষে কিছুই শক্ত কাজ নয়। দানু বললে, আর রূপও নিচ্ছে না, এক্ষেত্রে শুধু একটা ছায়া নিচ্ছে, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ভেতর দিয়ে গঙ্গার ওপারের গাছ দেখা যায়, চাই কি ওর মধ্যে দিয়ে হেঁটেও চলে যাওয়া যায়। চৌধুরী মশাই শিউরে উঠে গায়ের চাদরটা একটু ভালো করে জড়িয়ে নিলেন। আসলে কি জানেন গোপেনবাবু, বিয়ে থা তো আর করেননি, তাই সব জিনিস যুক্তি দিয়ে বুঝতে চান। পৃথিবীতে যে এমন বহু জিনিস আছে যার সামনে যুক্তিতর্ক খাটে না, এই অভিজ্ঞতা আপনার হবে কোথা থেকে? ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন। চলি গোপেনবাবু, আমার বাড়িতেও কেউ রাত করার যুক্তি মানতে চায় না, কিন্তু আপনার ওই অসীমের কথাটার মধ্যে যে কিছু নেই, তাই বা বলি কি করে? তবে কি জানেন, 6 ফুট লম্বা মানুষটার ফটো তো 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাগজে ধরে যায়। অবশ্যই সে ছবিটা কিছু আর আসল মানুষটা নয়, আর হুবহু ছায়াটুকু ছাড়া আর কিছুই নয়। তেমনি কালের পটেও হয়তো বিশেষ অবস্থান, ঘটনা আর পাত্রপাত্রীর ছাপ পড়ে যায়। আবার সেই বিশেষ অবস্থা ঘটালে ফটোর মধ্যে সেগুলো দেখা যায়। বলা যায় না কিছুই। চল দানু। দানু গলার কমফর্ট জড়াচ্ছিল। পাড়ার ভালোই গাইয়ে বলে তার সুনাম। পুজোর সময় শখের থিয়েটারে তাকে গাইতে হবে। কাজে কাজে সাবধানের মার নেই। তাছাড়া এদের যা কথাবার্তা, এমনিতেই কেমন গাটা শিরশির করতে আরম্ভ করেছে। জোর করে হেসে দানু বললে, ভূত নিয়ে আর মাথা ঘামিয়ে কি হবে বলুন গোপেনবাবু? তার চেয়ে স্মাগলারদের সম্বন্ধে সাবধান হন। দেখছেন তো কাগজে কী সব লিখছে, মেয়েও লাগিয়েছে নাকি। আর এই সব জায়গাতে কোথাও স্মাগলারদের আড়ত, মাঝগঙ্গায় জাহাজ নোঙর করে সোনা দানাগুলোকে জলে ডুবিয়ে দিলেই হলো। গভীর রাতে সাঙাতরা নৌকো করে গিয়ে জল থেকে সেগুলো উঠিয়ে এনে পাচার করে দেয়। ব্যাস, আর কি চাই? চৌধুরী মশাইও খুব হাসতে লাগলেন। আরে, জলেও ফেলে না, এই তো শীতের হাওয়া দিতে শুরু হলো বলে। ওরা এখন জলে ডুব দিলে আর কি। তুমিও যেমন, আমি বিশ্বস্ত সূত্রে শুনেছি, বয়ার তলায় শিকলের সঙ্গে বেঁধে রেখে দেয়, গিট খুলে নিয়ে গেলেই হলো। তবে পুলিশও এতদিনে শুকে শুকে সব বের করেছে, তারাও এখানে ওখানে ঘাপটি মেরে যাচ্ছে। হাতে নাতে এক বেটাকে ধরতে পারলেই হলো, জেরা করে তার কাছ থেকে সব কথা বের করে নিতে পারবে। ডাক্তারবাবু বললেন, এদের যেমন কথা, কিন্তু বাস্তবিকই একটু সাবধানে থাকবেন গোপেনবাবু। দুষ্টু লোকের কথা কিছুই তো আর বলা যায় না।
বেআইনি কাজ করে শেষটা ওদের মনটা এমন হয়ে যায় যে দুটো একটা খুন খারাপিতেও কিছুই বাধে না। তার ওপর এক্কেবারে একা থাকেন তো। আপনার কি মশাই, এক আধটা পুরনো চাকরও থাকতে নেই? এখানকার লোক যে মরে গেলেও এ বাড়িতে রাত কাটাবে না সেটা আমি মানি। গোপেনবাবু আস্তে আস্তে বললেন, পুরনো চাকর তো সঙ্গেই এনেছিলাম, তা সে কিছুতেই গঙ্গার এতটা কাছে থাকতে রাজি হলো না। গঙ্গার গন্ধে নাকি তার হাঁপানি বাড়ে। একটা রাত মোটে ছিল। চৌধুরী মশাই বললেন, গঙ্গার গন্ধ ফন্ধ কোনো কাজের কথা নয়। আসলে আপনার ওই মালি মজুররা স্রেফ তাকে ভূতের ভয় দেখিয়ে ভাগিয়েছে, বুদ্ধির কাজ করেছে। আপনি তো আর ভালো কথা শুনবেন না। পই পই করে বলেছি, আমার ওই ছোট্ট বাড়িটিতে উঠে আসুন। ওই রাঁধুনেই রাঁধবে, গঙ্গার ওই স্যাঁতস্যাঁতে হাওয়া থেকে রেহাই পাবেন। চাই কি পুরনো চাকরটাও ফিরে আসতে পারে। মোটে 30 টাকা ভাড়া, তা ভালো কথা শোনে কে? ওরা বিদায় নিয়ে চলে যাওয়ার পর ছোট ফটকে তালা দিয়ে, মোটা আমেরিকান তারের জাল ঘেরা বারান্দায় তালা দিয়ে গোপেনবাবু গঙ্গার ধারের বারান্দাতে এসে দাঁড়ালেন। আসলে ওই একটাই বারান্দা গোটা বাড়িটিকে ঘিরে রয়েছে, আগাগোড়া তারের জালে মোড়া। আগে নাকি জোয়ারের সময় দুই একবার মানুষ খেকো কুমিরকে এক্কেবারে বাড়ির সীমানা পর্যন্ত উঠে আসতে দেখা যেত, তাই এই ব্যবস্থা। গোপেনবাবু কেনবার আগে 30-40 বছর নাকি এই বাড়িতে বড় একটা কেউ বাস করেনি। বড়জোর একটা রাত কি দুটো রাত। বারান্দার বাইরে রং বেরঙের ভাঙা চিনে মাটির বাসনের টুকরো বসানো, সিমেন্ট দিয়ে বাঁধানো চাতাল। এককালে এখানে ফোয়ারা থেকে জল বেরোতো। ফোয়ারার চারধার বাঁধানো দুটো পাথরের বেঞ্চিও রয়েছে। বারান্দা থেকে গোপেনবাবুর মনে হতে লাগলো, ফিকে তারার আলোর একটা বেঞ্চির কোণায় কে বসে রয়েছে। সারা গায়ে সবুজ কাপড় জড়িয়ে প্যাংলা ছিপছিপে একটা মেয়ে যেন গঙ্গার দিকে মুখ ফিরিয়ে বসে আছে। গোপেনবাবুর 56 বছরের জীবনে এই প্রথম তার গায়ে কাঁটা দিল। মনে হচ্ছে যেন এক ঢাল ভিজে চুল মাথার ওপর জড়ো করে রেখেছে। কানে গলায় গয়না চিকচিক করছে। গায়ের রং যেন কাঁচা হলুদ। তারার আলোতে সত্যি কতখানি দেখাচ্ছে, তার কতখানি কল্পনা করে নিচ্ছে নিজেই বুঝতে পারছেন না। মেয়েটির পাশের বেঞ্চির ওপর রাখা আধ হাত লম্বা একটি কালো বাক্সও চোখে পড়ল। এতক্ষণে গোপেনবাবুর চৈতন্য হলো। তাই তো, চোরা কারবারিরা তো এই রকমই সব সুন্দর মেয়েদেরই কাজে লাগায়। কথাটা তো তার অজানা নয়। সত্যিই তো, এ মেয়েকে কখনো কেউ সন্দেহ করতে পারে না। একটা কোমল শ্যামল লতার মতো বেঞ্চির উপর হালকা শরীরটা কেমন এলিয়ে রয়েছে। এতখানি দূর থেকে তার মাধুরী টের পাচ্ছেন গোপেনবাবু। কিসের একটা মৃদু সুগন্ধ যেন নাকে আসছে। হাতে একটা বন্দুক নেই, লাঠি নেই, অমনি বারান্দার জাল বসানো ছোট্ট দরজাটির ছিটকিনি খুলে গোপেনবাবু বাইরে এলেন। মোটা সোটা ফর্সা মানুষটির মাথার চুল প্যাকলা হয়ে এসেছে। নাকের উপর মোটা কালো ফ্রেমের চশমা বসানো। চোখটা দিন দিন যেন আরো খারাপ হয়ে যাচ্ছে। কে জানে, কাছে গিয়ে হয়তো দেখবেন সব ভুল। কি দেখছেন আর 5 রকম গল্প শুনে কি মনে করে বসে আছেন, ওখানে সত্যি কারো থাকার সম্ভাবনা কম। পথ তো শুধু গঙ্গা, নয়তো 2 ফুট উঁচু পাঁচিল টপকানো,
তাছাড়া এ এলাকায় কেউ রাত 11টার সময় যে এ বাড়িতে আসবে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এ এলাকাতে যারা থাকে তারা সব হলো আটপৌরে মানুষ। এমন মেয়ে এখানকার হবে কেন? বারান্দা থেকে 4 ধাপ সিঁড়ি নেমে চাতালে বসানো এক মানুষ উঁচু লাল গোলাপের গাছের সারি পার হয়ে শুকনো ফোয়ারার ধারে এসে দেখেন যা মনে করেছিলেন ঠিক তাই, বেঞ্চিতে কেউ বসে নেই। কেমন একটা দীর্ঘ নিঃশ্বাস বুক থেকে বেরিয়ে এলো। তবে কি গোপেনবাবু মনে মনে চেয়েছিলেন যে ওইখানে ওই রকম একটি মেয়ে সত্যিই থাকুক? ওই রকম মেয়ে হয় কখনো? ও তো 40 বছর ধরে দেশি বিদেশি কাব্যে পড়া যত সুন্দরী তাদের রূপ রস দিয়ে মন গড়া একটা ছবি, একটা ছায়া। কি যেন বলছিস দানু? ওর মধ্যে দিয়ে চাই কি হেঁটেও চলে যাওয়া যায়? কিন্তু কি একটা অনভ্যস্ত সুগন্ধে বাতাসটা তবে কেন ভারী হয়ে আছে? গোপেনবাবু চারদিক চেয়ে দেখলেন গন্ধরাজের ঝোপের গাঢ় সবুজ ছায়া থেকে খানিকটা ফিকে সবুজ যেন আলগা হয়ে বেরিয়ে এলো। হঠাৎ তাকে এতটা কাছে দেখে গোপেনবাবু কেমন যেন হকচকিয়ে গেলেন। মেয়েটি একটু ম্লান হেসে বললেন, বড় বিপদে পড়েছি, আমাকে সাহায্য করুন, এটা লুকিয়ে রাখুন বলে বুকে আঁকড়ে ধরা কালো বাক্সটি পরম নিশ্চিন্তভাবে গোপেনবাবুর দিকে এগিয়ে দিলে। গোপেনবাবুর কণ্ঠ দিয়ে স্বর বেরোয় না, অস্বাভাবিক হেঁড়ে গলায় বললেন, কি কি আছে এতে? সে খিলখিল করে হেসে উঠল। সে হাসি গাছে গাছে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে গঙ্গার বুকের উপর ছড়িয়ে পড়ল। মেয়েটির কি এতটুকুও বুদ্ধি নেই? কে জানে পুলিশেরা কোথায় ওর সন্ধানে ঘাপটি মেরে বসে আছে? চোরা কারবারকারী গোপেনবাবু আগে কক্ষনো চোখে দেখেনি, তাই ভালো করে তাকে দেখছেন। ইস, এরা এত রূপসীও হয়! চোখে ধাঁধা লেগে যায়। কপাল ঘিরে বেটে বেটে ভিজে কোঁকড়ানো চুলের গুছি, দু কানে দুটো সবুজ পাথর তারার আলোয় ঝিকমিক করছে, বাংলা পাখির ডানার মতো ভুরু, কি যে সূক্ষ্ম, কি যে মসৃণ! জোরে কথা বলতে ভয় করে, অথচ ওরই ওই আধা ভিজে কাপড়ের ভাঁজের মধ্যে কোথাও একটা মুখকাটা ভোঁতা বন্দুক লুকিয়ে আছে। অব্যর্থ টিপ নাকি চোরা কারবারি মেয়েদের? দানু কোন কাগজে নাকি পড়েছে এর হাতের আঙুলগুলো সত্যি সত্যি চাঁপার কলির মতো। একটা আঙুলে এই বড় একটা সবুজ পাথর বসানো আংটি। খুশি হয়ে কেন লোকে পাপ করে, কিসের জন্য নরকে যাওয়া সার্থক মনে হয়, সেই রহস্য হঠাৎ গোপেনবাবু বুঝে ফেললেন। হাত বাড়িয়ে বাক্সটি ধরলেন, এত ভারী যে আর একটু হলেই পড়ে যাচ্ছিল। মেয়েটি খুব কাছে এসে হেসে বললেন, খুব ভারী না? খুলেই দেখুন না এত ভারী কেন? বলে বাক্সের ডালা নিজেই খুলে দিল। বাক্স ভরা সোনার মোহর। সে বলল, একটা ভালো জায়গায় লুকিয়ে রাখুন কেমন? বলে এক মুহূর্তের জন্যে গোপেনবাবুর হাতের কবজির ওপর নরম কচি আঙুল রাখলে। গোপেনবাবুর কান ঝিনঝিন করতে লাগলো। ভাবলেন, একেই বোধহয় সুখমৃত্যু বলে। পর মুহূর্তেই মেয়েটি অনেকখানি দূরে সরে গেল। বলল, ওগুলো আমার নয়, পরে গোলমাল চুকে গেলে বনানী দেবী বনহুগলি এই নামে পাঠিয়ে দেবেন কেমন? কিছু বলতে পারলেন না গোপেনবাবু। এক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। সে একটু একটু করে সরে যেতে লাগলো। দেখতে দেখতে এতটা তফাতে চলে গেল যে এই তার সবুজ শাড়ি গাছের শাড়ির সঙ্গে মিশে যায়,
আবার এই যেন ঝিকমিকিয়ে ওঠে। তারপর গঙ্গার ধারের সবুজ ঘাসে ঢাকা পাড়ের সঙ্গে এক্কেবারে মিলিয়ে গেল, আর তাকে আলাদা করে দেখা গেল না। গোপেনবাবু বাক্স নিয়ে ঘরে এলেন। মাথার ভিতরটা এক্কেবারে পরিষ্কার। কোথায় লুকোতে হবে আর বলে দিতে হলো না। চাতালের সিঁড়ির পাশেই পাতাবাহারের চীনামাটির টব সরিয়ে ছোট্ট খুপড়ি দিয়ে গভীর একটা গর্ত খুঁড়ে তার মধ্যে বাক্স পুঁতে যত্ন করে মাটি চাপা দিয়ে টবটি আবার যথাস্থানে রেখে নিশ্চিন্তে মনে শুয়ে পুলিশের লোকের জন্য অপেক্ষা করতে লাগলেন। এলো তারা ঠিকই ঘণ্টা 2 পরেই। সঙ্গে তাদের চৌধুরী মশাই, গ্রাম পঞ্চায়েতের পাণ্ডা। তিনি এসব ব্যাপারে বাদ পড়েন না। বড় ফটকের ঘণ্টা দিয়ে একটু লজ্জিত ভাবেই এসে দুটো একটা মামুলি প্রশ্ন করলেন শুধু। জিজ্ঞেস করতে হয় বলে করছি স্যার, নইলে এদিকে যে কারো নদীর দিক থেকে আসা সম্ভব নয় সেটা আমরা খুব জানি। নদীতেও আমাদের লোক আছে যে, তবে ছেলে মেয়েরা করতে পারে না এমন কাজ তো আর নেই, তাই একবার খোঁজ করতে আসা। আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমোন গে, জালের দরজায় তালা দেন আশা করি। এ গাঁয়ের কারোর সঙ্গে ওদের স্বর আছে, এতে কোনো সন্দেহ নেই। এমনভাবে সোনাদানা চালান হয় যে বেআইনি বলে ধরে কার সাধ্যি। চলি স্যার। তারা গেলে পর দরজায় তালা দিয়ে গোপেনবাবু শয্যা নেবা মাত্রই ঘুমিয়ে পড়লেন। ঠোঁটের কোণে একটুখানি হাসি লেগে থাকলো। পরদিন সকালে রাধেশ্যাম এসে চা টোস্ট নিয়ে গোপেনবাবুকে ডেকে তুলল। তার কাছে খিড়কির দোরের চাবি থাকে, চোখের কোণে তার কালি। কি হলো রে রাধেশ্যাম? সে বলল, কাল রাতে গাঁয়ে কেউ ঘুমোয়নি বাবু, সারা রাত খানা তল্লাশি চলেছে। আমিনদের বাড়িতে মেয়ে ছেলেটি ধরা পড়ে গেছে, তক্তপোশের নিচে সোনা, তাই দেখতে গেলাম। কি সুন্দর মাইরি, কাঁদতে ইচ্ছা করছিল। গোপেনবাবুর হাতখানি কাঁপছিল। অনেক যত্নে পেয়ালাটা নামিয়ে রেখে বললেন, সোনা হয়তো আর কেউ এনেছে, ও মেয়ে আনবে কেন? সে তো তাই বলছে, সে নাকি কিচ্ছুটি জানে না, এমনি বেড়াতে এসেছিল। আমিনদের ঠাকুমা ওর ধাইমা ছিল। হ্যানা ত্যানা কত কি, খুব কাঁদছিল মেয়েটা। ওই দেখুন লরি এলো, ওকে থানায় নিয়ে যাবে। কি হলো গো বাবু? গোপেনবাবুর পেয়ালা ফেলে আথালি পাথালি ছুটে চললেন। কাঁদছে মেয়েটা, হয়তো ভাবছে গোপেনবাবুই খোঁজ দিয়েছে। কেমন অসহ্য লাগলো ভাবনাটা। লরির কাছে পৌঁছে দেখেন লাল নীল কাপড় পরা এক গা সোনার গয়না পরে, ঠোঁটে গালে রং মেখে লম্বা চওড়া কোন মেয়েকে তোলা হয়েছে। আহ, বাঁচা গেল। রুমাল দিয়ে হাসি চেপে গোপেনবাবু ঘরে ফিরে রাধেশ্যামকে নতুন করে চা আনতে বললেন। সঙ্গে সঙ্গে দানুকে নিয়ে চৌধুরী মশাইও এসে উপস্থিত। চুল সব উস্কো খুস্কো, উত্তেজনায় ফেটে পড়েছেন। দানু বসে পড়েই বলল, শেষটা গেলি তো বাছা ফটকে, মেয়ে ছেলে হয়ে এসবে ঢোকা কেন? চা খাওয়ান গোপেনদা। চৌধুরী মশাই পা দুখানি মেলে দিয়ে বসলেন। দানু বললে, যাক, আপনার একটা বিপদ ঘুটল, চোরা কারবারি মেয়ে ধরা পড়ল, এবার ভূত হতে সাবধান। চৌধুরী মশাই বললেন, না, ঠাট্টা নয়, রাতে এমনিতেই গা ছমছম করে, তাই কাল আর কিছু বলিনি। কিন্তু এ বাড়ির দুর্নাম কি এক্কেবারে মিছিমিছি হয়েছে ভাবছেন? এটা যোগু বোসের বাগান বাড়ি ছিল, তা জানেন। দেউলে হয়ে যোগু বোসও মরল। কে এক সুন্দরী বাইজি বাক্স ভরা মোহর নিয়ে নিখোঁজ হলো, সেও প্রায় 30-40 বছর হতে চলল।
যোগু বোসের বউ বনামী দেবী এখনো বেঁচে, নাকি বন হুগলিতে বুড়ো বয়সে একরকম না খেয়ে দিন গুনছে। শিরার মধ্যে রক্ত চলাচল বুঝি থেমে যায়, নাকি ছবি নাকি ছায়া ওদের মধ্যে দিয়ে নাকি হেঁটে চলে যায়। নিঝুম দুপুরে নির্জন চাতালের ধার থেকে টব সরিয়ে বাক্স তুলে তুলো দিয়ে এঁটে প্যাক করে চটে সেলাই করে গোপেনবাবু কলকাতা এসে বড় পোস্ট অফিস থেকে নিজের নাম ভাঙিয়ে বন হুগলিতে রেজিস্টার পার্সেল পাঠালেন। ফিরবার সময় 3টে বেকার উড়নচণ্ডী ভাইপোকে সঙ্গে নিয়ে গেলেন। কাজকর্ম না শিখলে চলে কখনো? শেষ হলো আজকের গল্প ছায়া। নমস্কার।